সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়? এখানে যারা আছে সবাই ছাত্র, প্রিয় বন্ধু। কেমন? তো আমি ছাত্রদেরকে কিন্তু চিরকাল বন্ধু হিসেবেই দেখেছি। আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমার মধ্যে ঠিক স্নেহ জিনিসটা নাই, মানে পিতৃত্ব নাই। আমার মেয়ে আছে, এখানে একটা মেয়ে একটু আগে ছিল, আরেকজন আছে, কিন্তু এই যে বাৎসল্য রস যেটা, মানে সন্তানের প্রতি যে স্নেহটা থাকে, এই জিনিসটা আমার মধ্যে নেই। আবার আব্বার প্রতিও যে একটা শ্রদ্ধা, সেটাও আমি কোনোদিন টের পাই। আমি দেখেছি যে মানুষের সঙ্গে আমার সম্পর্ক একটাই, সেটা হচ্ছে বন্ধুত্বের সঙ্গে। সেটা আমার বাবার সঙ্গেও ছিল, আমার ছাত্রদের সঙ্গে সেই সম্পর্ক, আমার সন্তানদের সঙ্গেও আমার সেই সম্পর্ক, এবং সারা পৃথিবীর সঙ্গেই আমার এই সম্পর্ক। আমি একটা সম্পর্ককেই চিনি, একটা সম্পর্ককেই বুঝি, একটা সম্পর্ক কি আচরণ, সেটা হলো বন্ধুত্বের সঙ্গে। তো তোমরা বন্ধুরা কেমন আছো? তাই না? আগে আমি এটা বলতে সাহস পেতাম না, কিন্তু আজকাল ওই এফএম রেডিও শুনতে শুনতে মনে হয় যে আমার কথাটা ওরা শিখলো কি করে। ওরা দেখি সবাইকে বন্ধু বলে, বাবার বয়সে কেউ বন্ধু বলে, কি বন্ধু কেমন আছেন। আর ও যে এতক্ষণ লাফাচ্ছিল টেলিভিশনের প্রোগ্রাম উপস্থাপনা করতে করতে, ও লাফানো শিখে গেছে। তোমাদের হয়তো মনে আছে যে আমিও টেলিভিশন একসাথে উপস্থাপন করতাম, কিন্তু আমি লড়তাম না খুব। আমি কথা বলতাম না, আবেগ বেশি হলে মানুষ লাফায় না। ওর আবেগের মধ্যে আটা চলে গেছে, পেটটা আছে। কথা হলো যে যখন আবেগ বেশি হয় তখন কথা কমে যায়, আর যখন আবেগ কমে যায় তখন কথা এবং লাফালাফি দুই একসঙ্গে বাড়ে। তো যা হোক, আজকে আমার খুবই কষ্ট করে এখানে আসতে হলো, কারণ আজকে আমার 4টা প্রোগ্রাম ছিল। এটা খুবই ন্যাচারাল, আমাকে প্রায়ই দিনের অর্ধেক অনুষ্ঠানই কাটাতে হয়। তো এখন ধরা যাক তোমরা একটা অনুষ্ঠান করছো, আমি কি না বলতে পারবো? যখন ফকির এসে ভিক্ষা চায়, লাই লাই কিছু দেন আল্লাহর নামে, তখন কি আর না করার কোনো উপায় আছে? এই শহরে আমি 65 বছর ধরে এই শহরে আছি। এই শহরও বড় হয়েছে, আমিও বড় হয়েছি। এই শহরের মানুষের সঙ্গে আমিও আস্তে আস্তে প্রবীণ হয়ে এতদিন বাঁচলাম কি করে। একটু আগে যখন ওই যে 1 মিনিট দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা, তখন আমার মনে হলো যে হায় হায়, 88 সালের ছাত্র, তাদের মধ্যেই 9 জন নাই, জানা মতে, অজানা মতে 90 জন।
তখন আমার নিজেকে প্রশ্ন হলো যে তুই আছিস কি করে, তুই কে, তুই কি মানুষ আসলে নাকি প্রেতাত্মা? আমার নিজেকে নিয়ে সন্দেহ শুরু হয়ে গেল। তো যা হোক, তো আজকে আমার একটা লাভ হয়ে গেল এসে, বেশ একটা উত্তরীয়, তাই না? এইসব অনুষ্ঠান হলে ভালোই না, কারণ আমরা তো শুধু বক্তৃতা দেই কিন্তু কিছু পাই না। আজকে আমার পাওয়াটা ডবল লাভ, কারণ পেলাম আমি উত্তরীয়, এটা হচ্ছে আমার লাভ। আর পেয়ে দেখলাম উত্তরীয়টা পুরুষ মানুষের নয়। সুতরাং বাড়িতে জনপ্রিয়তা। হাদিসের মধ্যে আছে যে সেই মানুষই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ তারপরে আর কোন লোক, তোমরা তো অনেক পুরুষ মানুষ এখানে আছো, স্ত্রীর কাছে শ্রেষ্ঠ এর চাইতে আরো বুকের সাহস থাকলে উঠে দাঁড়াও, তোমার স্ত্রীকে খবর দাও। ও শ্রেষ্ঠ, তবে অন্যের স্ত্রীর কাছে। না, ও খুব ভালো বলেছে যে ও শ্রেষ্ঠ অন্যের স্ত্রীর কাছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি যে 88 সালে তোমাদের বয়স ছিল 18, 17 এরকম, তখন তোমাদের প্রেমিকাও ছিল, তাই না? মনে মনে ছিল, অধিকাংশেরই মনে মনে ছিল, অনেকেরই প্রেমিকা ছিল না কিন্তু দীর্ঘশ্বাস ছিল। আর বাকিরা নিউ মার্কেটে ওইসব জায়গাতে মধ্যাহ্ন ভোজনের জন্য নয়, মধ্যাহ্ন ভ্রমণের জন্য। প্রায় আমি যেতাম নিউ মার্কেটে, হয়তো উদ্দেশ্য একই, কে জানে। এবং যে দেখতাম আমাদের প্রিয় ছাত্রেরা করুণ চোখে এইভাবে দাঁড়ায়। যা হোক, আজকে আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছে, এবং তোমাদের শুভেচ্ছা থাকলে ভবিষ্যতে এই সম্ভাবনা আরো বেড়ে যাবে। আজকে গেলাম চ্যানেল আইতে, আসার সময় একটা মগ ধরিয়ে দিল। যত টিভি চ্যানেল আছে আসার সময় একটা মগ। আমি বললাম যে একই মগের মূল্য, আর কিছু দাও। ভাগ্য ভালো তোমরাও মগ দাও নাই। তো যা হোক, আমি শিক্ষক হিসেবে খুব একটা সফল ছিলাম না, কারণ বহু ছাত্র আমার উপরে ক্ষিপ্ত ছিল যে আমি পড়াই না। কোন ছাত্র বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনোদিন কোনো ক্লাসে কোনো লেখা শেষ বলে, স্যার আপনি আমাদের তো হৈমন্তী পড়াতেন স্যার, কিন্তু স্যার 2 লাইনের বেশি পড়া নাই।
আমি বলি যে আমি যে 2 লাইন পড়িয়েছি ওইটাই আমার ব্যর্থতা। কেন পড়াই নাই সেটাও আমি সেদিন বলেছি। কারণ আমি জানতাম আমি যত বক্তৃতাই করি, তাই না, যত মনোমুগ্ধকর, হ্যাঁ, বিস্ময়ে হতবাক করা বক্তৃতা যতই করি, পরীক্ষার হলে কোনো ছাত্র তার একটা শব্দ লিখবে না। সে লিখবে প্রতি ঘরে অভিজ্ঞ হেডমাস্টারের নোট বই, অভিজ্ঞ অধ্যাপক বৃন্দের নোট বই। তাহলে হুইজ আব্দুল্লাহ হোসেন? তখন আমি ঠিক করলাম যে আর পড়াবো না। কিন্তু সাহিত্যের আনন্দে, স্বপ্নে, জীবনের আশায় তাদেরকে কিছুক্ষণের জন্য যদি জাগিয়ে রাখতে পারে, একটা স্বপ্নের সামনে যদি দাঁড় করাতে পারে, এইটাই হবে আমার শিক্ষকতার একমাত্র কাজ। কারণ শিক্ষা ব্যবস্থা এমন ভাবে নেমে গেল, হ্যাঁ, একটা বই, তার মধ্যে 100টা নম্বর একটা পেপারে, না, প্রতি পেপারে 100 নম্বর। পরীক্ষা কাছাকাছি আসলে ছাত্রেরা বসে যে কি কি প্রশ্ন আসতে পারে। তো প্রথমেই এইটা ছোট, এটা আসে না, এইটা আনইম্পর্টেন্ট, এইটা কোনোদিন আসে নাই, এইটা আসবে না, এইটার চেহারা দেখেই মনে হয় যে এটা করে লাভ নাই, করে প্রথমেই বইয়ের 70% বাদ দেয়। তারপরে ধরে গত বছর কি কি এসছে, রহস্যজনক কারণে সেগুলো আসে। সুতরাং 70% গিয়েছিল, আরো 10% হয় না বেশি, 10%, 12% চলে গেল, 82, 13টা প্রশ্ন। এই সময় একজন ত্রাণকর্তার আবির্ভাব শিক্ষকদের মধ্যে। আরে গাধা, 13টা পড়বি, বেগু, এত খাটনি করা যায় নাকি? স্যার কয়টা? আমি 8টা দেব, এটা পর পরীক্ষা এসে দেবে। স্যার আপনি কি বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ? বলে তা তো কিছু থাকতে থাকতেও হয়। তার মুখে রহস্যজনক হাসি ওই শুনে। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি পড়ছি কত নম্বর? 10 নম্বর। 10 নম্বর করতে করতে চোয়াল লম্বা হয়ে যাচ্ছে, গাল দুদিক থেকে বসে যাচ্ছে, চোখ ঢুকতে ঢুকতে পিছন দিক দিয়ে বার হওয়ার উপক্রম হচ্ছে, স্বাস্থ্য শেষ, এমন লম্বা হয়েছে যে তার সামনে যদি আবার একটু দাঁড়িয়ে থাকে তাহলে এইখান থেকে ওই পর্যন্ত। কি যে অমানসিক কষ্ট, তাই না পড়াশোনায়? সেই জন্য আমরা আন্দোলন করলাম যে সৃজনশীল প্রশ্ন মুখস্থ করতে পারবে না, মুখস্থ কোনোদিন আসবে, কোনোদিন আর কখন আসবে। ওইটা পড়ো, মজা করে পড়ো, আনন্দ করে পড়ো, বুঝে বুঝে পড়ো, বাংলায় পড়ো, তুমি বেস্ট রেজাল্ট করে বেরিয়ে যাবে। কেমন? শেষ পর্যন্ত এটা করে ছেড়েছি, আজও আমি ওইটার নাই। কেমন? এই একটা, আমি কোনোদিন কেউ আমাকে রোল কল করতে দেখেছ? কি দেখেছ? কেন করি না? এমনিতেই 45 মিনিট, তাই না? 45 মিনিট বক্তৃতা করতে করতে আমার
অবস্থা এমন খারাপ হয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে 45 মিনিটের নিচে আর বক্তৃতা করতে পারি না। তো এই অবস্থায় 45 মিনিটের মধ্যে যদি রোল কল করতেই 15টা মিনিট চলে যায়, আবার কোন শিক্ষক যাদের আবার আরো অভিজ্ঞ এবং বিজ্ঞ, তারা আবার দু একজন ছাত্রকে রোল নাম্বার 21 কে কে, ও তুই তুই তো আজকাল আসিস না রে ক্লাসে, হ্যাঁ শয়তান, নিউ মার্কেটে ঘোরো, এই বলে আবার কিছু গল্প গুজব করে আরো কাটিয়ে দিতে পারলে আরো 15 মিনিট চলে গেল। থাকলো 15 মিনিটে কি কথা। সেই জন্য আমি জীবনে রোল কল করি নাই। আমি ঠিক করেছিলাম যে আমার চাকরি এতে থাকুক আর যাক। এই ঢাকা কলেজে অনেক স্মৃতি আছে ছাত্রদের সঙ্গে। আমি একটা জিনিস বিশ্বাস করি, একবার ছাত্র হলে সে চিরদিনের জন্য ছাত্র, আর একবার যে শিক্ষক হলো সে চিরদিনের জন্য শিক্ষক। আমি একটা উদাহরণ দিই। একবার ওই এরশাদের আমলে মার্শাল ল, তাই না? মার্শাল ল হওয়ার পরে পরেই ট্রাফিক সপ্তাহ শুরু হয়ে গেল। তো মার্শাল ল ট্রাফিক সপ্তাহ তো খুব জোরাল, এটা কই ওটা কই সেটা কই, এমনিতে তো খালি পয়সা খাই। তো এখন আমি ধানমন্ডি থেকে গাড়ি চালিয়ে যাব বাংলা, আমার লাইসেন্সে খুলে দেখি ইন্স্যুরেন্স ডেট ওভার হয়ে গেছে। আমি ভাবলাম হায় হায়, এই অবস্থায় যদি ধরা পড়ি বাণিজ্য তো থাকবে না, কোন দিক দিয়ে যায় চিন্তা করতে পারি। শেষে দেখলাম ফার্মগেট দিয়ে যদি যাওয়া যায় তখন ওই রাস্তাটা একদম খালি ছিল, ওই রাস্তায় পুলিশও দাঁড়াতো না, কিছু না। তো আমিও গেছি, হঠাৎ লাল লাইট চলে গেল। কপাল খারাপ থাকলে যা হয়। আমি থামলাম আর দেখি রাস্তার অন্যদিকে এক পুলিশ সার্জেন্ট, দৈত্যের মতো এত বিশাল পুলিশ সার্জেন্ট আমি বাঙালি জাতির মধ্যে কোনোদিন দেখিনি। এখন ঘুষের চোটে সার্জেন্টের চেহারা ছোট হয়ে গেছে। হ্যাঁ, মানে চাকরি করতে হলে ঘুষ দিতে হবে তো, হ্যাঁ, ঘুষ খেয়ে চাকরি দেয়। আমি একজন প্রাইম মিনিস্টারকে বলেছি যে এত ঘুষ খায় চাকরি নেওয়ার জন্য যে সার্জেন্টের চেহারাগুলো এখন সার্জেন্টের এই চেহারা সার্জেন্ট আমার মনে হয় পাওয়া যেতে পারে। বিশাল দূরত্বের মতো এক সার্জেন্ট। আমি গাড়ি থামালাম, দেখার সঙ্গে সঙ্গে সে দেখি মঞ্চ করে রাস্তা পার হয়ে আমার দিকে আসে। আমি ভাবলাম যে আজকে আর আমি চলে। হ্যাঁ, তো তখন আমি জানালা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে লাগলাম। কেন এসব কিছুই না, প্রকৃতি, আকাশ, গাছপালা, পাখি, এইসব দেখি, প্রকৃতির দৃশ্য। কিন্তু সার্জেন্ট থামে না, সে ডিভাইডার পার হয়ে আস্তে আস্তে এসে একেবারে আমার পিছনে মচমচ করতে করতে এসে কেমন এত কাছে চলে আসলো আমার পিঠে যে আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এরপরে তো আর প্রকৃতি দেখা চলে না, একটু তাকাতেও আমি আস্তে করে চোরের মতো এইরকম ভাবে তাকিয়েছি, মুখটা অর্ধেক করে না। সেই বিরাট তত্ত্ব মুহূর্তে মনে হলো যে একটা কাদা হয়ে মাটিতে পড়ে গেল। চিনি করতে আসসালামু আলাইকুম স্যার, বোঝাতে পারলাম? ছাত্র
কেমন সে তার বিরাট ডান পাট দত্তের মতো চেহারা সব কিছু নিয়ে মনে হলো যে একেবারে কাদা হয়ে ওঠে। এই হচ্ছে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক। কারণ শিক্ষক হচ্ছে একজন ছাত্রের জীবনের প্রথম হিরো, প্রথম নায়ক তার জীবনে। ওই ছেলেটা যে ওরকম করলো, সে যেদিন প্রথমেই ঢাকা কলেজে এসেছিল বা অন্য কোনো কলেজে এসেছিল, হয়তো একটা শার্ট, নিচে পাজামা, হয়তো পায়ে একটা রবারের স্যান্ডেল পরে সে এসেছিল এবং এসে দেখেছিল সামনে তার শিক্ষকদের, হিরোদের দেখেছিল। ওই যে ইমপ্রেশন, ওই ইমপ্রেশন মানুষের তখন তো মন কচি থাকে, অনুভূতিপূর্ণ থাকে, স্পর্শকাতর থাকে, উৎকর্ণ থাকে, উন্মুখ থাকে। ওই যে মুখের মধ্যে একবার ছাপ পড়ে যায়, একবার ছাত্র হয়ে গেলে। অনেক সময় দেখা যায় হাইকোর্টের জাস্টিস রিক্সা দিয়ে, উনি দেখলেন যে রিক্সা দিয়ে তার একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যাচ্ছেন, হয়তো গাড়ি থামিয়ে সালাম করে বসে। এটা এরকম হয় না? আবার আমরাও কিন্তু ছাত্রদের কি করে যেন চিনে ফেলি। আমাদেরও একটা অদ্ভুত সিক্সথ সেন্স, একটা ষষ্ঠেন্দ্রিয় আছে। 50টা মানুষের মধ্যে যদি একটা ছাত্র থাকে, আমরা তাকালেই বুঝি এই হলো ছাত্র। কারণ ওই যে কমিউনিকেশন একটা হয়, ওই কমিউনিকেশন থেকে আমরা টের পেয়ে যাই। আমি একটা ছোট্ট গল্প বলি, শেষ করি, অনেকক্ষণ কথা বললাম। ওই যে ম্যান ইটার্স অফ হুমায়ুন নামে একটা বই আছে, হুমায়ুনের মানুষ কি, হ্যাঁ, জিম করবেটের লেখা, মহা শিকার। এবং তিনি মারতেন সেই সব বাঘকে যেই সব বাঘ ম্যান ইটার হয়ে যেত। হ্যাঁ, সব বাঘ কিন্তু মানুষ খায় না, কিন্তু যদি বুড়ো বয়সে অক্ষম হয়ে যায় বা গুলি খেয়ে বা অন্য কোনো কারণে অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখনই সেগুলো মানুষ খেতে শুরু করে। এবং একবার শুরু করলে মানুষকে ধরা তো খুবই সোজা, হরিণকে ধরা কিন্তু অত সোজা না। বাঘ লাভ দেয় 24 হাত, হরিণ লাভ দেয় 25 হাত। হরিণ যখন দৌড়ায় তখন মনে হয় হরিণকে কিন্তু দৌড় মনে হয় না, মনে হয় হরিণ উঠছে। হ্যাঁ, এটা ইসের মধ্যে দেখলে দেখা যায়, মনে হয় হরিণ উঠছে। হরিণকে ধরা, মানুষকে ধরা তো কিছু না। মানুষকে ধরতে শুরু করে এবং গ্রামকে গ্রাম উজাড় করে ফেলতে থাকে। তো তখন ওই জিম করবেটকে সবসময় ডাকা হতো। উনি যে কি করে এতগুলো বাঘ মারার পরে বেঁচেছিলেন, আমার কাছে এটা এখন, কারণ বাঘের মতো ক্ষিপ্র, বাঘের মতো তীক্ষ্ণ, বাঘের মতো হিংস্র। হ্যাঁ, মানে একটা পাতার শব্দ হলেই বাঘটে হয়ে যায় সব কিছু। এইরকম একটা প্রাণীকে তিনি যান। তো উনি বলছেন যে আমি একদিন একটা বাঘের খোঁজে ঘুরে বেড়াচ্ছি, একটা ম্যান ইটার। তো হঠাৎ আমার মনে হলো আশেপাশে কোথাও হয়তো একটা বাঘ আছে। কেন মনে হলো? আমার ভেতরকার শিকারী টের পেয়ে গেল যে আশেপাশে কোথাও বাঘ আছে। দীর্ঘদিন শিকারের সঙ্গে থাকতে থাকতে একটা সিক্স সেন্স ডেভেলপ হয়ে যায়, তারা টের পেয়ে যায়। তো আমি দেখলাম সত্যি একটা ঝর্ণা, তার মাঝখানে একটা বড় পাথর, তার উপরে একটা বাঘ চোখ বন্ধ করে বসে আছে। যেই আমি তার দিকে তাকালাম, সঙ্গে সঙ্গে দেখলাম সে আস্তে করে চোখটা খুলল। অর্থাৎ সেও টের পেল যে একজন শিকারী আশেপাশে আছে। এটাও তার ষষ্ঠের, এইটাও তার সিক্স সেন্স। তা আমি মনে করি ছাত্রদের সঙ্গে শিক্ষকদের একটা কারণ একটা সিক্স সেন্স আছে। হ্যাঁ, তা না হলে পরে হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না। যে চাপের মধ্যে আমি ছিলাম, কিন্তু এই সিক্স সেন্স হয়তো আমাকে টেনে আনে একদম। হ্যাঁ, হয়তো হ্যাঁচড়াতে নিয়ে আসে। তো অনেক মজার ব্যাপার ছিল
জালাল সাহেব নামে একজন প্রিন্সিপাল ছিলেন। তোমরা তার নাম শুনেছ? দেখো, দুষ্টের দমন, শিষ্টের পাপ। ঢাকা কলেজ আর নটরডেম কলেজ কিন্তু ছিল প্যারালাল কলেজ, কিন্তু জালাল সাহেবের মানে অসম্ভব শিক্ষানুরাগের কারণে এবং সমস্ত ক্ষমতা উনি এমনভাবে কেন্দ্রীভূত করে নিয়েছিলেন। আমি এই কলেজে আসলাম জালাল সাহেবের, আমি একটা ইন্টারভিউতে উনি আমাকে হঠাৎ দেখলেন। পরের দিন দেখি উনি আমার কলেজে ক্লাসে ক্লাসে ঘুরছেন, দুটো আড়াইটা দিকে। আমি বলি যে এই প্রতাপশালী লোকটা এখানে কি চায়? আমি পিছন থেকে যে আমি বললাম, স্যার আপনি কি কাউকে খুঁজছেন? উনি এক লাফ দিয়ে ফিরে এই তো পাইছি। মানে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম পাবলিক সার্ভিস কমিশনে, উনি ডিজির পক্ষ থেকে মানে ডিপিআই এর পক্ষ থেকে ওইখানে মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন। উনি আমাকে একটা কোশ্চেনও করেননি, কিন্তু আমার ইন্টারভিউতে উনি এতই আমাকে পছন্দ করে ফেললেন যে উনি ঠিক করলেন যে এই ছেলেকে আমি আমার কলেজে চাই। এনিহা, এবং পরের দিন চলে গেলেন। আজকে কি এই প্রিন্সিপাল আছে? তারপরে আমাকে ধরে টানতে টানতে আমাদের কলেজে, আমি তখন সায়েন্স কলেজে ছিলাম, গেটে নিয়ে গেলেন। গেটে নিয়ে বললেন, এইখানে কি খুচুক খুচুক করতেছে? আমার কলেজে আসে। ওনার মুখের কথার কোনো দরজা জানলা ছিল না, যা খুশি তাই বলতেন। যেমন ভালো ব্রিলিয়ান্ট টিচার, মানে স্পেল বাউন্ড ছাত্রেরা, মানে সত্যি সেটা একটা শিক্ষকদের যুগ ছিল। এই যুগটা মরে গেছে। এখন শিক্ষকরা এই যে নাচে টেলিভিশনে গিয়ে, তারপরে উনি টানতে টানতে আমাকে নিয়ে গেলেন, এইখানে কি খুচুক খুচুক করতেছো? আমার কলেজে আসো, ভালো ছেলেদের পড়াতে পারে। ভালো টিচার তো ভালো ছাত্রই খুঁজে, যারা বুঝবো, যারা মনে রাখবো এই কথাটা। এবং টেনে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে ডিপিআর অফিসে গিয়ে আমাকে ট্রান্সফার করিয়ে দিয়ে আসলো। একদিন ছুটি চাইতে গেছিলাম, বললাম যে স্যার ছুটি। বলে, ছুটি তোমাদের ছুটি? তুমি ছুটির জন্য আসছো? ছুটির জন্য আসবো তো ওই সরকারগুলা সারা বছর পড়ায় না কেউ, তুমি ছুটি তোমার, তুমি পারছো না ডিপার্টমেন্টে বলে চলে যাবে। এই লাইব্রেরির পিছনে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরে উনি আমাকে বললেন যে তুমি এইখানে বসে পড়বে। একটা ওই ঘরই দিয়ে দিলেন। কেমন সেই ঘরটা এখন টয়লেট হয়ে আছে। একবার শওকত ওসমান সাহেবের বিরুদ্ধে কিছু জামাত ইসলামের ছেলেমেয়ে যে নালিশ করেছে। শওকত ওসমান তো প্রকাশ্য দিবালোকে হযরতের নিন্দা করতেন, উনি তো নাস্তিক মানুষ ছিলেন। তো যে বলছেন যে কি ব্যাপার, বলছে শওকত ওসমান স্যার পড়ান না ক্লাসে। জালাল সাহেব উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বসে। জালাল সাহেব বসা মানে সারা কলেজ টের পেয়ে আছে যে জালাল সাহেব বসে আছে। জালাল সাহেব দাঁড়ালেন মানে সারা কলেজ জেনে যেত জালাল সাহেব দরকার। জালাল সাহেব হাঁটছেন মানে শিক্ষিত হোক ক্লাসে ক্লাসে করিডোর। জালাল সাহেব বেরিয়েছেন মানে সমস্ত ক্লাসে অত্যন্ত নিবিষ্ট চিত্তে পড়াশোনা শুরু হয়ে গেছে। এইরকম ভয়ঙ্কর মানুষ। তো উনি বললেন যে শওকত ওসমান তো পড়ানোর জন্য এই কলেজে নাই, হি ইজ দ্য ডেকোরেশন অফ দ্য কলেজ। উনি কলেজের শোভা। হারামজাদারা সকালে উঠে এরকম একটা লোকের চেহারা দেখতে পারে, আবার নালিশ দিকে ধরার জন্য সব আর শব্দ। একবার জালাল সাহেবের একটা গল্প, ওনার এক ছেলে ছিল ভয়ঙ্কর, এসে ধরেছে টাকা দাও, পিস্তল। হারামজাদা আমাকে
পিস্তল ধরিস। ছেলে বলে টাকা দাও। তখন জালাল সাহেব চলে আসছেন কলেজে। এখানে অনেক ছাত্র ছিল। বাবারা, এই যে আমার ছেলে আমার পিস্তল ধরে টাকা চায়, তোমরা এর কিছু করবো না? ছাত্ররা বলে যে করবো করবো স্যার। কোথায়, কে, চলেন। তো জালাল সাহেব সামনে যাচ্ছেন আর পিছনে পিছনে 200 ছেলে যাচ্ছে। তো জালাল সাহেবের ছেলে যেমন দুষ্ট তেমন ভয়ঙ্কর। 200 ছেলে যখন গেট দিয়ে ঢুকেছে, ও করেছে কি বাড়ির ভিতর থেকে একটা দোনালা বন্দুক নিয়ে এসে করলাম গুলি। সঙ্গে সঙ্গে দেখা গেল জালাল সাহেব একা পড়ে আছে, সঙ্গে সঙ্গে দৌড়। আর সে ছেলে এমনই শয়তান, ও আকাশের দিকে দুটা দ্রুম দ্রুম করে গুলি করে দিয়েছে। দেখা গেল 10-15 জন আর ওঠে না। কি ব্যাপার, কি ব্যাপার? তাদের ধারণা যে তারা মারা গেছে। এই হলো বাঙালি, বুঝতে পেরেছ? একটা কথা শুনে আমি বলি, এই যে তোমরা একসঙ্গে বলে এইটাকে টিকিয়ে দেবে। এই যে আকাশে নক্ষত্রগুলো তৈরি হয় কি করে? আকাশে কিন্তু অনেক অনুপরমাণু ভাসছে, এমনি ভাসছে ভাসছে ভাসছে। হঠাৎ কখনো কখনো দেখা যায় যে অনেকগুলো অনুপরমাণু একটু কাছাকাছি, ক্লোজ। যত ক্লোজ হতে থাকে ততই দেখা যায় যে ওর মধ্যে একটা উত্তাপ তৈরি হচ্ছে এবং ঘুরতে শুরু করে। ঘুরতে শুরু করলেই আস্তে আস্তে চারপাশের সব অনুপরমাণুগুলো এসে ওই ঘুরতে থাকে ঘুরতে থাকে, করতে 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 এক সময় এই নক্ষত্রগুলো তৈরি হয়ে যায়। তোমরা যখন একবার কাছে এসছো, আমি সেদিনও বলছিলাম যে আমাদের এক বন্ধু একবার একটা যোগ করলো। যোগটা হচ্ছে, একজন জিজ্ঞেস করছে আরেকজনকে যে এই গ্রামের মাতব্বরকে, মোড়লকে, মাতব্বরকে। তো সে উত্তর দিচ্ছে যে যে যখন চায়। তোমাদের এখানে কিছু চেতেছে, তাই না? ওই হিট তৈরি হয়েছে। তোমরা একটা আলটিমেটলি ভালো কাজ করবে, তোমরা কি পারো না? আমি তো মনে করি, তোমরা যদি মনে করো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব ভেঙে গেছে কারণ গভর্নমেন্ট ঢুকে পড়েছে, রাজনীতি, শিক্ষকদের মধ্যে একজন রাজনীতি করে, বাস একজন। উনি কি কাউকে মানবেন? কোন মাস্টারকে মানবেন? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে মানবেন? হেডমাস্টারকে মানবেন? কাউকে মানবেন? শিক্ষাঙ্গনের কর্তৃত্ব আজকে শিক্ষকের হাত থেকে রাজনীতিবিদদের হাতে চলে গেছে। এখন রাজনীতিবিদের হাতে চলে গেলে তো রাজনীতি হবে, সেখানে তো শিক্ষা হতে পারে না। সুতরাং শিক্ষা নাই। কেমন ঢাকা কলেজ ধ্বংস হয়ে গেছে কেন? এই কারণ, তাই না? নটরডেম কলেজ বেঁচে আছে কেন? কারণ তারা গভর্নমেন্টের কাছ থেকে কোনো টাকা নেয় না। হোলি ক্রস বেঁচে আছে কেন? কারণ তারা গভর্নমেন্টের কাছ থেকে কোনো টাকা নেয় না। এমনকি ক্যাডেট কলেজগুলো ভালো আছে কেন? টাকা নিলেও তারা পলিটিক্স ওখানে অ্যালাউ করে। কেমন? তোমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান বানাতে যদি পারতে, নেতা তো আছেই, চেতার লোক তো কম নাই, তৈরি হয়ে গেছে। একটা
দেশের মধ্যে বেস্ট বেস্ট কলেজ বা বেস্ট স্কুল, যেখানে সবচেয়ে সেরা ছেলে মেয়েরা ওইখানে আসবে। তোমরা করো, দেশে লিডার চাই, লিডার। আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে নেতৃত্বের অভাবে। বা কিছু একটা ভালো কাজ, সেটা কি সেটা তোমরা জানো। একটা ভালো কাজ করো। পৃথিবীতে তুমি ভালো কাজ করলেও তুমি মরবে, না করলেও মরবে। কিছু একটা, যে ঢাকা কলেজের 88 সালের ছাত্রেরা অন্তত এই পৃথিবী ছাড়ার আগে এই বাংলাদেশকে এই জিনিসটা উপহার দিয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের ভালো